ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য হাজির হলাম নবম সপ্তাহের বিজ্ঞান 2 নং অ্যাসাইনমেন্ট নিয়ে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অ্যাসাইনমেন্টটি শুরু করার আগে আমরা একবার প্রশ্নটি দেখে নিব। দেখো, আজকে যে অ্যাসাইনমেন্টটি সেটি আমাদের নবম সপ্তাহের 2 নং অ্যাসাইনমেন্ট, এবং এই যে অ্যাসাইনমেন্টটি এটা আমাদের দ্বিতীয় অধ্যায় জীবজগৎ থেকে দেওয়া হয়েছে। অ্যাসাইনমেন্টের যে কাজটা দেখো সেটা হলো তোমার চারপাশে দেখা বিভিন্ন শ্রেণীভুক্ত 10টি প্রাণীর নাম বাছাই করে ছকে শ্রেণীবিন্যাস করো। মানব জীবনে এদের গুরুত্ব উল্লেখ করে এদের সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য কী কী পদক্ষেপ নেওয়া যায় এই লক্ষ্যে একটি প্রতিবেদন তৈরি করো। তো এটা হলো আমাদের অ্যাসাইনমেন্ট। চলো তাহলে অ্যাসাইনমেন্টের সমাধানে চলে যাই। দেখো, আজকে যে অ্যাসাইনমেন্টের শিরোনামটা দিবে কি তোমরা, বিভিন্ন শ্রেণীভুক্ত প্রাণীর শ্রেণীবিন্যাস ও মানব জীবনে এদের গুরুত্ব। এটা হচ্ছে শিরোনাম কি দিবে, বিভিন্ন শ্রেণীভুক্ত প্রাণীর শ্রেণীবিন্যাস ও মানব জীবনে এদের গুরুত্ব। তো চলো আমরা এরপরে চলে যাই অ্যাসাইনমেন্টটির সমাধানে। চারপাশে দেখা বিভিন্ন শ্রেণীভুক্ত 10টি প্রাণীর নাম বাছাই করে ছকে শ্রেণীবিন্যাস ও মানব জীবনে এদের গুরুত্ব উল্লেখ করে এদের সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পদক্ষেপ। সহজে সুশৃঙ্খলভাবে বিশাল প্রাণীজগৎকে জানার জন্য যে শ্রেণীকরণ করা হয় তাই শ্রেণীবিন্যাস। জীববিজ্ঞানীগণ বিভিন্ন সময়ে জীবকে শ্রেণীবদ্ধকরণের চেষ্টা করেছেন। সর্বাধুনিক পদ্ধতিটি আবিষ্কার করেন 1978 সালে বিজ্ঞানী মার্গিউলিস ও হুইটেকার। পৃথিবীর সকল প্রাণীকে শ্রেণীবিন্যাসের পদ্ধতি অনুযায়ী অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত করা হয়েছে। অ্যানিমেলিয়া রাজ্যের একটি পর্বের নাম কর্ডাটা। কর্ডাটা পর্বে সকল প্রাণীকে মাত্র 2টি দলে ভাগ করা যায়, যথা 1 নম্বর হলো কি অমেরুদণ্ডী এবং আরেকটা হলো কি মেরুদণ্ডী। এবং অর্থাৎ দেখো, এই যে পৃথিবীর কয়টা পর্বের সকল প্রাণীকে মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী এই 2টা পর্বে ভাগ করা যায়। আমার চারপাশে দেখা বিভিন্ন শ্রেণীভুক্ত 10টি প্রাণীর নাম। তো এখানে 10টা প্রাণীর নাম কি আছে দেখো, গরু, মৌমাছি, রেশম পোকা, রুই মাছ, চিংড়ি, কোকিল, হাঁস, কুকুর, বিড়াল আর টিকটিকি, এগুলো দেখো। এবং অমেরুদণ্ডী প্রাণী এখন কি দেখো, অমেরুদণ্ডী প্রাণীর মেরুদণ্ড নেই, এদের দেহের ভিতর কঙ্কাল থাকে না। চোখ সরল আকৃতির বা একটি চোখের মধ্যে অনেকগুলো চোখ থাকে, যা পুঞ্জাক্ষী নামে পরিচিত। এদের লেজ নেই। তারপর দেখো, মৌমাছি, রেশম পোকা, চিংড়ি হলো অমেরুদণ্ডী প্রাণী। তারপর মেরুদণ্ডী প্রাণী কি, এটা দেখো, এদের মেরুদণ্ড আছে, এদের ভিতর থাকে পাখনা বা 2 জোড়া পা থাকে, চোখ সরল প্রকৃতির। মানুষ ছাড়া সকল মেরুদণ্ডী প্রাণীর লেজ থাকে, এরা ফুলকা বা ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়। এরপর দেখো, উপরোক্ত প্রাণীগুলোর মধ্যে গরু, রুই মাছ, কোকিল, হাঁস, কুকুর, বিড়াল এগুলো হলো মেরুদণ্ডী প্রাণী। তো এরপরে কি দেয় দেখো, মানব জীবনে এদের গুরুত্বটা কি। মৌমাছি, রেশম পোকা হলো উপকারী পতঙ্গ, এদের দেহ 3টি অংশে বিভক্ত, যথা 1 নম্বর কি আছে মস্তক বা মস্তিষ্ক, 2 বক্ষ ও 3 উদর। তো এদের বৈশিষ্ট্যগুলো একটু দেখে নিই। এদের সন্ধিযুক্ত পা ও পুঞ্জাঙ্কি থাকে। মৌমাছি থেকে মধু আর রেশম পোকা থেকে রেশমি সুতা পাওয়া যায়। চিংড়ি মূলত এক ধরনের পোকা, কিন্তু চিংড়িকে মাছ হিসেবে খাওয়া হয় এবং এটি খুব সুস্বাদু। রুই মাছ মৎস্য শ্রেণীভুক্ত প্রাণী, এরা পানিতে বাস করে, ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়। রুই মাছ আমাদের প্রোটিনের চাহিদা পূরণ করে। কোকিল, হাঁস পক্ষী শ্রেণীভুক্ত প্রাণী, দেহ পালক দিয়ে আবৃত। এ সকল পাখি পালনের মাধ্যমে অর্থ উপার্জন করা যায়। তাছাড়া মানুষের জন্য প্রয়োজনীয় প্রোটিনের উৎস হিসেবেও এসব প্রাণীর ভূমিকা রয়েছে। গরু, কুকুর, বিড়াল হলো স্তন্যপায়ী শ্রেণীভুক্ত প্রাণী, এদের দেহে লোম থাকে। বাচ্চা মায়ের দুধ খেয়ে বড় হয়। তারপর কি দেখো, মায়েরা বাচ্চা প্রসব করে। এদের মস্তিষ্ক ও দেহের গঠন বেশ উন্নত। তো এখানে আরও কিছু দেখো উদাহরণগুলো দেখি যে এরা কি উপকার করে বা কি বৈশিষ্ট্য আছে। গরুর দুধ আমাদের জন্য অনেক উপকারী, সুস্থ সবল থাকার জন্য আমাদের গরুর দুধ পান করতে হয়। কুকুর সাধারণত আমাদের বাড়ি পাহারা দিয়ে থাকে। সুন্দর প্রাণী হওয়ায় অনেকে বিড়াল পুষে থাকেন। টিকটিকি সরীসৃপ শ্রেণীযুক্ত প্রাণী, এরা বুকে ভর দিয়ে চলে। আঙ্গুলে নখ থাকে, ডিম পাড়ে, ডিম ফুটে বাচ্চা হয়, ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়। টিকটিকি বিভিন্ন ধরনের ক্ষতিকর পতঙ্গ খেয়ে আমাদের বিভিন্ন রোগ থেকে বাঁচায়। এরপর দেখো, পরিবেশে কোনো জীবই এককভাবে বেঁচে থাকতে পারে না। বেঁচে থাকার জন্য জীব বিভিন্নভাবে তার চারপাশে পরিবেশের উপর নির্ভর করে।
তো এদের সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য যে পদক্ষেপ নেওয়া যায়। 1 নম্বরে দেখো, এই সকল প্রাণীর জন্য বাসস্থানের সুব্যবস্থা করে দিতে হবে, পুষ্টিকর ও আদর্শ খাদ্য নিশ্চিত করতে হবে, বসবাসের ক্ষেত্রে প্রতিকূলতা দূর করতে হবে, হিংস্র প্রাণীর আক্রমণ থেকে রক্ষা করতে হবে। উপরোক্ত প্রাণীগুলো আমাদের খাদ্য চাহিদার বিরাট অংশ পূরণ করে থাকে বলে এ সকল প্রাণীর সুস্বাস্থ্যের জন্য আমাদের তৎপর থাকতে হবে। এ সকল প্রাণীর নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে বংশবিস্তার ব্যবস্থা করতে হবে। এ ধরনের প্রাণী পালনে সাধারণ মানুষকে আহ্বান করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটি ছিল আমাদের আজকের অ্যাসাইনমেন্টের সমাধান। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি ক্লিক করে রাখবে। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখো তারা ফেসবুক পেজে লাইক দিবে এবং ফলো অপশনে গিয়ে সিপাস করে রাখবে, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা পেয়ে যাও। সেই সাথে বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, যাতে ভিডিওটি তোমাদের বন্ধুরাও দেখে উপকৃত হতে পারে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।